আজকের নাটক গন্ডার। মূল রচনা ইভান আয়োনেস্কো। নাট্যরূপ ডক্টর জহুরুল হক। প্রযোজনা ডক্টর ইনামুল হক। নাট্যানুষ্ঠান গন্ডার। এই যে শহীদ, শেষ পর্যন্ত এখানে পৌঁছতে পেরেছো তাহলে? সুপ্রভাত মালিক। অবশ্য প্রত্যেকবারের মতোই দেরিতে এসেছো। আমাদের দেখা হওয়ার কথা ছিল 11:30টার সময়, কিন্তু এখন প্রায় দুপুর 12টা হয়ে গেল। হ্যাঁ, আমি সেজন্য দুঃখিত। তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? না, তুমি তো দেখতেই পেলে আমি মাত্র এলাম। তাহলে আমার মন খারাপ করার বিশেষ কোনো কারণ নেই, যখন তুমি নিজেই এই মাত্র। আমার নিজের কথা আলাদা, অপেক্ষা করা আমি একদম পছন্দ করি না। সময় নষ্ট করার মতো সময় আমার নেই। কি আশ্চর্য, সকালে দাড়িটাও কামাওনি। নাও, নাও এই আয়না, নিজের চেহারাটা নিজেই দেখে নাও। জিভে বেশ ময়লা জমে আছে। তাতে আর আশ্চর্যের কি আছে? দাও দাও দাও, আয়নাটা দাও, আবার ভেঙে ফেলবে। রীতিমতো একটা কেলেঙ্কারির ব্যাপার। তোমার বন্ধু বলে পরিচিত হতে আমার লজ্জা হয়। সেটা কি আমাকে দুঃখ দেয়া নয়? অকারণে সে কথা আমি বলছি না। সেরকম ধারণা আমার অবশ্য। সুপ্রভাত, আপনাদের জন্য কি পানীয় আনতে পারি? এটা কিসের আওয়াজ? আরে আরে, এটা একটা গন্ডা। হ্যাঁ, আরে, এটা কি গন্ডার? ওই যে সোজা ছুটে চলেছে দোকানগুলোর গা ঘেঁষে। কোথায়? কোথায়? কি আশ্চর্য! সত্যি তো, এটা গন্ডার। রাস্তার ওই ফুটপাত দিয়ে জোরে জোরে ছুটে চলেছে এক গন্ডা। গন্ডা। আরে হয়েছে কি? একটা গন্ডার। গন্ডাই তো। আরে আবার আরে শেষ পর্যন্ত একটা গন্ডার। দেখে মনে হলো অবশ্যই ওটা একটা গন্ডার। প্রচুর ধুলো ছড়িয়েছে দেখছি। সত্যি সত্যি আজকে যে কি হয়েছে, এখন যে কি করি যেন ভাবাই যায় না। উফ, যা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। হ্যাঁ, ভয় জিনিসটা একটা অযৌক্তিক ব্যাপার, একটু যুক্তি থাকতে হবে তো। যাক, ওটাকে আর এখন দেখা যাচ্ছে না। ব্যাপারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি কিন্তু আমার বিড়ালটাকে ছাড়িনি। কি খাবেন আপনারা? দুটো ঘোলের শরবত, কাঁচা আমের। যাই বলো, স্বীকার করতেই হবে যে এটা একটা অসাধারণ ঘটনা। দুটো ঘোলের শরবত। কিছুতেই ভুলতে পারছি না, মানে ব্যাপারটা ভাবাই যায় না। সম্ভবই হচ্ছে না ভুলে থাকা। হ্যাঁ, তোমাকে দেখেই তা বোঝা যাচ্ছে। এতক্ষণে সেটা হয়তো কয়েক মাইল দূরে চলে গেছে, বেশ কয়েক মাইল। কিন্তু কিন্তু ব্যাপারটা তো অবিশ্বাস্য। শহরে একটা আস্ত গন্ডার ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে গন্ডার ঘুরে বেড়ানোটা তো ভালো নয়। এরকম ব্যাপার ঘটতে দেওয়াই উচিত নয়। ঠিক, ঘটতে দেওয়া উচিত নয়। কথা বলবার মতো আরো কত বিষয় আছে। এসো, এই শরবত, এই ঘোল পান করা যাক। শুভ কামনায়। অনুমান বাক্যের উদাহরণ হলো বিড়ালের 4টে থাবা আছে, সুন্দরী ও কাজলের দুজনেরই 4খানা করে থাবা আছে। তাহলে সুন্দরী ও কাজল হলো বেড়াল। আমার কুকুরটার আছে 4টে পা। হ্যাঁ, তাহলে ওটাও একটা বেড়াল। হ্যাঁ, তাহলে যুক্তিশাস্ত্রের বিচারে বলতে গেলে আমার কুকুরটা একটা বেড়াল। হ্যাঁ, যুক্তির বিচারে তো তাই, কিন্তু এর বিপরীতটাও সত্যি। যুক্তিশাস্ত্রটা খুব সুন্দর একটা ব্যাপার, যতক্ষণ না তার অপব্যবহার করা হচ্ছে। জীবনযাত্রাটাই একটা অস্বাভাবিক ব্যাপার। ঠিক উল্টোটা, এর চাইতে স্বাভাবিক ব্যাপার আর কিছুই নেই। তার প্রমাণ হলো এই যে মানুষ বেঁচে থাকতেই চায়। আর একটা অনুমান বাক্য, সব বেড়ালই মরে, সক্রেটিস মরে গেছেন, সুতরাং সক্রেটিস একটা বেড়াল। আর তার 4টে থাবা আছে, কথাটা ঠিকই। সক্রেটিস নামে আমার একটা বেড়াল আছে। তাহলেই দেখুন এই যুক্তিটা ঠিক কিনা। হ্যাঁ, মূলত তুমি একজন ধাপ্পাবাজ, একজন মিথ্যেবাদী। বলছো জীবনের উপর তোমার কোনো টান নেই, অথচ এমন একজন আছে যার উপর। কে? এই মাত্র যে মেয়েটি এখান দিয়ে চলে গেল, আপিসের তোমার সেই সুন্দরী বান্ধবীটি।
তার উপর তোমার কিন্তু খুব টান। তাহলে সক্রেটিস একটা বেড়াল, তাই না? হ্যাঁ, যুক্তিশাস্ত্র এইমাত্র তো সেই সত্যটাই প্রকাশ করলো। তোমার ইচ্ছে নয় যে মেয়েটা তোমাকে এই অবস্থায় দেখে ফেলুক। তাতেই প্রমাণ হচ্ছে যে সবকিছু সম্বন্ধেই তুমি নিষ্পৃহ নও। কিন্তু কেমন করে তুমি আশা করো যে ডেজি তোমার মতো একটা জাতা লোকের প্রতি? আমাদের বেড়ালের কাছেই ফিরে আসা যাক। হ্যাঁ, বলে যান, খুব মন দিয়ে শুনছি। যতই বলো, মনে হচ্ছে আর কাউকে সে ইতিমধ্যে ঠিক করে। তাই নাকি? কে সে? ওই আমাদের অফিসের কবির সাহেব, ল পাস। তাছাড়া অফিসে খুব বড় একটা ভবিষ্যৎ আছে। তার উপরেই ডেজির ভালোবাসা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমার কোনো আশাই নেই। আরে গন্ডার! শেষ পর্যন্ত একটা গন্ডা! বেচারি, দেখো তো কি কাণ্ড! কেঁদে আর কি করবেন, বেড়াল মাত্রই মরণশীল। একটু বসে বিশ্রাম নিন মা। দুঃখের ব্যাপারই বটে। আর এক গ্লাস শরবত দিলে বোধহয় ভালো হতো। শরবত দাম দিচ্ছেন কিন্তু ইনি। সর্বদা আনছি শিগগিরই। দরকার নেই ওসবের, আমার দরকার নেই। আরে মুখে দিয়ে দেখুন না, ভালোই বানানো হয়েছে। আপনি তো কেই দেখুন। যত সব বানাইন না গুজব। কিন্তু কিন্তু আমি নিজে দেখেছি, সত্যি একটা গন্ডার। খবরের কাগজে লিখছে ছাপার অক্ষরে, অস্বীকার করা তো চলে না। হইছে। এখানে পরিষ্কার লিখছে মৃত বিড়ালের কলামে। নিজে পড়ে দেখুন স্যার। গতকাল বেলা 2:30টার সময় এই শহরের বড় মসজিদের সম্মুখে এক স্থূলচর্ম জন্তু একটা পোষা বিড়ালকে নিষ্পেষিত করিয়া গিয়াছে। আরে আমারই কি বিশ্বাস করতে হইব যে হেরা যেটা কইয়ে দিব? নিজের চোখে না দেখলে আমি কিছুই বিশ্বাস করি না। স্কুলের মাস্টার ছিলাম আমি। আমি চাই হগল বর্ণনা সঠিক, বৈজ্ঞানিকভাবে যথার্থ হইতে হবে। আরে এই মনের গঠনটাই তো সেই প্রকার। তেমন মনের সঙ্গে এটার সম্বন্ধ কি? কিন্তু আমার তো মনে হয় বিবরণটা সঠিকই। আরে হেইটারে কোন সঠিক? আরে এছাড়া স্থূল চর্ম জন্তু কইতে কি বুঝাইতে চায় হেরা? মৃত বেড়াল কলমের সম্পাদকটা স্থূল চর্ম জন্তু জানেই বা কি কচুডা, তার কোনো উল্লেখই তো নাই। আচ্ছা, তাছাড়া বিড়াল, এই বিড়াল কইতেই সে বুঝাইতেছে কি? বেড়াল কি তা সবাই জানে। আরে বিড়ালটা কি ছিল, পুং না স্ত্রী, কোন জাতের ছিল সেটা, তার বর্ণই বা কি? দেখেন, বর্ণ বিদ্বেষ বিষয়ে আমার অনমনীয় মনোভাব, ব্যাপারটা একেবারে ঘৃণ্য। আহা, এখানে বর্ণ বিদ্বেষের কি পাইলেন কবির সাহেব? কোনো সম্বন্ধই তো নাই। মাফ করবেন রহমান সাহেব, আরে এইটা তো অস্বীকার করণ যায় না যে আমাদের যুগের একটা বড় বাধা হয়ে আছে এই বর্ণ বিদ্বেষ। আরে এইখানে সমস্যা তো বর্ণ বিদ্বেষই না। সুযোগ পাইলেই তো আমাকে প্রতিবাদ জানানো উচিত। আহা, আপনাকে তো বললামই বর্ণবিদ্বেষ আমাদের কারোরই পছন্দ নয়। বিষয়টি আপনি গুলিয়ে ফেলেছেন। সোজা কথা হলো একটা স্থূলচর্ম জন্তু, এক্ষেত্রে সেটা একটা গন্ডার এবং একটা বিড়ালকে মেরেছে। আপনাদের মতন আমার কল্পনা শক্তি নাই। আসলে বোধ করি কোন ইঁদুর একটা মাছিরে চাপা দিছে, মানুষে তিল রে তাল বানাইতেছে। না 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 না, ব্যাপারটা ঠিক মতন বুঝন দরকার। আচ্ছা, আপনি কি নিজে মানে নিজের চোখে দেখছেন যে এই শহরের রাস্তা দিয়া একটা গন্ডার হাইটে যেতে আছে? না না, হেঁটে যাচ্ছে না, রীতিমতো ছুটে চলেছে। হালাইয়া, আপনারে বুদ্ধিমতী মাইয়া কই ভাবছিলাম। কবির সাহেব, আমার দৃষ্টিশক্তি ঠিকই আছে। তাছাড়া আমি একা নই, আরো অনেকেই দেখেছেন এবং ভালো করেই দেখেছেন। হেরা বোধহয় আর কিছু দেখতে আসিল কি? হ্যাঁ, তো আর কিছু কাম নাই, আইসা কত। গতকালই রোববার ঘটেছে এটা। দেখেন, রোববারে তো কাম করি আমি। বাইস্কোপ দেখা রাস্তায় ঘুইরা সময় নষ্ট করার মতো সময় আমার নাই। মাথার ঘাম পায়ে ফেলে খাইটটা খাই আমি। যত সব। মাফ করবেন আপনারা রাগাইতে আমি চাই না রহমান সাহেব। দেখেন, থিয়েটার বাইস্কোপের আমি ঘৃণা করি, তার অর্থ এই না যে আমি থিয়েটার বাইস্কোপ এসব পছন্দ করি না। যাই হোক গিয়া,
গন্ডার দেখতে কেমন সেইটা কি আপনার জানা আছে? সেটা হলো মানে বেশ বড় আর কিন্তু খুব কুৎসিত জানোয়ার। এই আপনার সঠিক চিন্তা করার অভ্যাস বললে আপনি বড়াই করতে আছেন। হ্যাঁ, আরে বুদ্ধিমতী মহিলা শোনেন শোনেন, গন্ডার হইল। ঠিক আছে, গন্ডারের উপর বক্তৃতা শুরু করার কোনো দরকার নেই। এই জায়গাটা তো আর স্কুল না। আরে এইটাই তো আমাকে দুর্ভাগ্য। আপনাকে গন্ডার একটা কল্প কাহিনী। শুনেন, কি বলছেন? কল্প কাহিনী? হ্যাঁ শোনেন, দেখেন আপনাকে আবার মনে করে দিতেছি, আমাগো কামকরণের সময় কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না যে মানে একটা বেড়ালকে মেরে ফেলেছে। আমি নিজে তার সাক্ষী। হ্যাঁ। সাক্ষীদের সামনে ঘটনা। কি আমার সাক্ষী? করেন কি করতে আছেন কি? এইটা হইল গিয়া জনগণের সস্তা মাতামাতি, বুঝলেন কবির সাহেব? হইছে যথেষ্ট গল্প গুজব হইছে। গন্ডার আইসা থাকুক আর না আইসাই থাকুক, কাম তো করতেইব। আসল বা কল্পিত কোন জন্তু লই গল্প গুজব কইরা এই সময় নষ্ট করানোর লেগা আপনাকে মাইনা দেওয়া হইতেছে না। আরে এই যে মিসেস করিম এসেছেন। এই যে মিসেস করিম, কেমন আছেন? আদাব আদাব রহমান সাহেব, সবগুলি ভালো আছেন তো? জি। তা আপনার হাজবেন্ড কোথায়? কি হয়েছে গীতা? এখানে আসাটা কি তা পুষাইতেছে না? মাফ করে দেন, আমার স্বামীরই, উনি গিয়েছেন তার দেশে মা বাপের দেখে আসতি। ওর একটু ইনফ্লুয়েন্সের মতো হয়েছে। ইনফ্লুয়েন্সার মতো হইতেছে না? এই টেলিগ্রামের মধ্যে তো তাই লিখেছে, এই বুধবারে ফিরে আসবেন কয়েছেন, আশা করছেন আর কি। এক গ্লাস পানি খাতে পারি? আর একটু বসতে? বসেন। নিশ্চয়। আর ওনারে এক গ্লাস পানি দেন তো জলদি। আমি এক্ষুনি দিচ্ছি, আপনি বসুন। ওর হার্টটা বোধহয় দুর্বল। আসল কথাটা কি জানেন, আপিসে না এসেই করি সব একটা ঝঞ্ঝাট বাঁধাইছেন, কিন্তু এই লাগে একেবারে ভাঙ্গা পড়ে কিছু না তা নয়, হয়েছে কি, একটা গন্ডার, হ্যাঁ একটা গন্ডার বাড়ি থেকে সারা রাস্তা ধরে আমার তেড়ে এসে ওকে দরজার কাছে দাঁড়িয়ে উপরে উঠে আসবেন মতলব ওটার। তাই তো, বাপরে বাপ। অস্থির হবেন না মিসেস করিম, আপনি একটু শান্ত হন, আপনি বসুন। আরে এখন কি একটু ভালো বোধ করছেন? ওই তো গন্ডার হইছে, ওই যে ছিঁড়ে নিতেই আমি তো কিছুই দেখতেছি না, এটা কল্পনা মাত্র। আরে ওই তো ঠিকই তো, নিচের তলায় ফোঁস করে ঘুরছে। অতি আশ্চর্য ঘটনা। আরে এর অর্থ কি? এসে দেখে যান আপনার গন্ডারটাকে। হ্যাঁ তাই তো। এই যে সইচার, আপনি তো কি বলে গন্ডারের বিশেষজ্ঞ, একটু ভালো করে দেখেন। এই দেখুন, এই কেমন করে গর্জাচ্ছে আর ঘুরছে, যেন কি একটা যন্ত্রণা হচ্ছে। কি করছে ও? মানুষকে যেন খুঁজে বেড়াচ্ছে ওটা। এখন দেখতে পাচ্ছেন ওটা কি? দেখতেছি। আচ্ছা, নাকি আমরা কল্পনা করছি যে কিছু একটা দেখেছি? স্যার, আপনিও কি কল্পনার কিছু আমি দেখি না, ওইখানে অবশ্যই কিছু একটা রয়েছে। কিছু মানে কি বলতে চান আপনি? অবশ্যই এটা একটা গন্ডার। আচ্ছা, ওই গন্ডারটাই তো আপনি দেখছিলেন শহীদ সাহেব, তাই না? মিস ডেজি, আপনি তো দেখছিলেন? নিশ্চয়ই। এর অবশ্য দুটো। আরে দেখুন, গন্ডারটার চেহারা কেমন যেন মানে করিম সাহেবের আদলে মনে হচ্ছে না? করিম সাহেব? তাহলে কি করিম সাহেব গন্ডার হয়ে গেছেন? আপনি ঠিকই কয়েছেন, ওরে গন্ডারি হয়ে গিয়েছে। আমারে খুঁজতেছেন, আমারে নিয়ে যাতেছেন। কেমন করে আমার দিকে তাকিয়ে রয়েছে। না আমি যাই, উনারে আপনারা মাফ করে দেন, আমি যাই। বিদায়। কি সুন্দর লাগতেছে, গন্ডার স্বামীর পিঠে চইরা মিসেস করিম কেমন সুন্দর ধুলা উড়াইয়া চইলা গেল। কে? আমি শহীদ, তোমাকে একবার দেখতে এলাম। মালিক কে? আমি শহীদ। বিরক্ত করলাম না আশা করি? ও শহীদ, চলে এসো। আর চলে তো আসবো, কিন্তু দরজা তো বন্ধ। এক সেকেন্ড।
মনেই ছিল না। এক সেকেন্ড এসো ভেতরে এসো। এই যে মালিক, কটা বাজে? অফিসে যাওনি? এখনো তুমি বিছানায়? অফিসে যাওনি তাহলে? আশ্চর্য, তোমার গলা আমি চিনতে পারিনি। তোমার গলাও তো আমি। বসো বসো। এই যে তোমার শরীর কি ভালো নেই নাকি? আমার শরীরটা ভালো নেই। ও, সেই জন্য বোধহয় শুয়ে আছো। মালিক, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা দুজনেই কি বিষয়ে? বিষয়টা হলো ওই একই বিষয়ে। তোমাকে শুধু জানাতে চাই যে আমরা দুজনেই দেখেছি ঠিকই, তার অকাট্য প্রমাণ আছে। এই শহরেই আছে 2 সিংহলা আর 1 সিংহলা গন্ডার, 2 রকমেরই। বিষয়টা কিন্তু চিন্তার। ভালো লাগছে না, একদম ভালো লাগছে। কোথায় 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 অসুবিধা হচ্ছে তোমার? বুঝতে পারছি না, কিন্তু কিন্তু কোথাও শরীরটাকে দুর্বল লাগছে? না না না, বরং নিজেকে সতেজ লাগছে, যেন বেশি করে। না, শরীরটা হয়তো ম্যাজ ম্যাজ কিংবা আই সবারই হয় মাঝে মাঝে। আমার কোনোদিনই হয় না। তাহলে তোমার স্বাস্থ্য খুবই ভালোই বলতে হবে। অবশ্য শরীরে খুব বেশি শক্তি হওয়াটা কিন্তু ভালো নয়, স্নায়ুগুলো অস্থির হয়ে পড়ে। আমার স্নায়ু সব ঠিক আছে, আমার মন আর দেহের কোনো সমস্যা নেই। বহুদিন থেকে আমাদের বংশে কেউ কখনো... সে কথা আমার জানা আছে। আসলে বোধহয় ঠান্ডা লেগেছে তোমার। গায়ে জ্বর আছে নাকি? না, তা দেখিনি। হ্যাঁ, তা হতেও পারে। মাথাটা তো একটু ধরেছে বোধ হয় আধ কপালি। তাহলে তুমি বিশ্রাম নাও, আমি বরং চলি। না না, থাকো, কোনো অসুবিধা হচ্ছে না আমার। গলাটা বসে গেছে তোমার। গলা গলা বসেছে? একটু বসেছি বই কি, সেই জন্যই তো প্রথমে বুঝতে পারিনি। আমার গলা বসবে কেন? আমার আওয়াজ বদলায়নি, আসলে তোমারটাই। আমার কেন নয়? হ্যাঁ, হতে পারে, খেয়ালই করিনি বোধ হয়। কি বা খেয়াল করো তুমি? আসলে আসলে কপালটাতে বড় ব্যথা, বোধহয় কোথাও ধাক্কা লেগেছে। আরে সত্যি তো, ফুলে উঠেছে তো কপালটা সুপুরির মতো। ফুলে উঠেছে? অল্প অল্প একটু। কোথায়? ওই যে ওই তো নাকটা ঠিক ওপরে। হ্যাঁ। না, কোনো ফোলা নেই, আমাদের বংশে কখনো কারো ফোলেনি। আচ্ছা, কোনো আয়না আছে তোমার? অসহ্য অসহ্য, একটু যেন হাতে লাগছে। বাথরুমে গিয়ে এক্ষুনি আয়নায় দেখছি, দাও। সত্যি তো একটু ফোলা মতো দেখা যাচ্ছে। তাহলে বুঝছো, কোথাও ঠুকে গিয়েছে মাথাটা। তোমার শরীরটা আসলে ভালো নেই। আচ্ছা, তোমার গায়ের চামড়াটা যেন বেশ সবজে দেখাচ্ছে। আমাকে যাচ্ছে তাই কথা বলি, যেন তোমার খুব সুখ আজকাল। 2-1 দিনের মধ্যে আয়নায় কি চেহারাটা দেখেছো নিজের? মাফ করে দাও, তোমাকে রাগাবার ইচ্ছে আদৌ নেই আমার। সে কথা বিশ্বাস করতে বলো। আচ্ছা, তোমার তো শ্বাসও বাড়ছে ঘন ঘন। গলা টলা ব্যথা করছে নাকি? গলা ব্যথা হচ্ছে কেন আমার? হয়েছে কি? আচ্ছা, এতে লজ্জা বাবার কিছু নেই, আমারও তো হয় মাঝে মাঝে। দেখি দেখি তোমার হাতটা দেখি। ও কিছু নয়, শিগগির সেরে যাবে। নাড়ি তো ঠিকই আছে। না না না, ভয়ের কিছু নেই। ভয় তো পাচ্ছি না। আমি ভয় পাবো কেন? ঠিক ঠিক, কয়েকদিন বিশ্রাম নিলেই। বিশ্রাম নেবার সময় আমার নেই, একটু পরে দোকানে খাবার কিনতে যেতে হবে। যদি খিদে পেয়ে থাকে তাহলে তোমার তেমন কিছু অসুখ হয়নি ধরতে হবে। তাহলে কদিন বিশ্রাম নেওয়ার উচিত। সাবধান হয় ভালো। কোনো ডাক্তারকে দেখিয়েছো এর মধ্যে? ডাক্তারের দরকার নেই আমার, কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। খবরদার তুমি ডাক্তার নিয়ে এসো না। কেননা কোনো ডাক্তারের আমার দরকার নেই। কি করতে হবে তোমার জানা আছে। আচ্ছা, একজন ডাক্তারের পরামর্শ তোমার উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তোমার রগগুলো ফুলে উঠেছে, বরঞ্চ উঁচু হয়ে উঠেছে। পৌরুষের চিহ্ন ওটা। স্বাস্থ্য আর শক্তির লক্ষণ ওটা ঠিকই, কিন্তু ব্যাপার কি বলতো? আমাকে পরীক্ষা করে দেখছো যেন আমি একটা আশ্চর্যকর জন্তু। না মানে, আচ্ছা তো চামড়াটা, আচ্ছা তোমাকে কেমন যেন মোটা মোটা দেখাচ্ছে। সেটা তো ভালোই, বৃষ্টি বাদলের দিনে আস্তে আস্তে সবজি হয়ে যাচ্ছে শরীরটা। আজকে মাথায় রক্তের পাগলামি ঢুকছে তোমার। কি যে বলো, সব দোষ আমার একেবারেই নেই। বইয়ে গেল তাতে। ওটা কি বললে? কিছুই বলিনি, শুধু করলাম, করতে ইচ্ছে করলো। আমাদের করিম সাহেবের কি হয়েছে তুমি জানো? উনি গন্ডার হয়ে গেছেন। কি হয়েছে করিম সাহেবের? গন্ডার হয়ে গেছে। কি যে করো, হাসির কথা নয়। ইচ্ছে করলে ভুড় করতে পারি না, সেটা আমার অসুবিধা।
এটা আমার অধিকার, আমার বাড়িতে আমি যা খুশি তাই করবো। পারবে না সে কথা তো আমি বলছি না। তোমার মতো লোক হলে পারতাম না। শরীরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে, গরমে মরে গেলাম। একটু ঠান্ডা হয়ে আসি। নিশ্চয়ই বেশ জ্বর উঠেছে ওর, শরীরে কাঁপুনি ধরেছে। এবার ও যাই বলুক, ফোন করে ডাক্তার ডাকবোই আমি। আচ্ছা আচ্ছা মালিক, তোমার কথা শুনে না আমার অবাক লাগছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? একটা গন্ডার বনে যাওয়ার ইচ্ছে নেই তোমার নিশ্চয়ই, কি বলো? কেন নয়, তোমার মতো কুসংস্কার নেই আমার মনে। আর একটু পরিষ্কার করে কথা বলো তো, তোমার কথাটা ঠিক বোঝা যাচ্ছে না, কেমন যেন চিবিয়ে কথা বলছো। কান দুটো খুলে রাখলেই তো হয়। কি? কান দুটো খুলে রাখো। গন্ডার হলে দোষটা কি সে কথাই জিজ্ঞেস করলাম। পরিবর্তন আমার কাম্য। তোমার মুখ থেকে অমন কথা শুনবো বলে আশা করিনি। আশ্চর্য, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? এরকম অস্থির হয়েও না, একটু শান্ত হও, যেন চিনতেই পাচ্ছি না তোমাকে। গরম, বেড়া গরম, ভেঙে ফেলবো সব ভেঙে। জামা কাপড় গুলো চুলকোই, গা চুলকোই। হুশ নাই নাকি তোমার? আচ্ছা লজ্জা শরম কোথায় গেল? পানি দেবা, গর্ত, পানি। আমার দিকে তাকাও তো। আচ্ছা, দেখতে পাচ্ছ না আমাকে? কথা শুনতে পাচ্ছ? পরিষ্কার শুনতে পাচ্ছি, বেশ শুনতে পাচ্ছি। হ্যাঁ, সময় ছেড়ে যাওয়া উচিত হবে না। আমার হাজার হলেও তো আমার বন্ধু। ডাক্তার ডাকতেই হবে এখন, আনতেই হবে ডাক্তার। ছেড়ে মানুষের করো না মালিক, ঠান্ডা হও। হায় হায়, তোমার শিংটা তো বেড়েই চলেছে। এটা গন্ডার হয়ে গেলে যে। গন্ডার হয়ে গেছে। গন্ডার, দারোয়ান, দারোয়ান, বাড়িতে গন্ডার। কে কে? আপনার সঙ্গে দেখা করতে এলাম শহীদ। কে আপনি? আমি 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 কে? আমি খবির। ও ও, আরে আপনি আসুন, ভেতরে আসুন। বিরক্ত করছি না তো আপনাকে? দরজাটা তো বন্ধ। এই এক সেকেন্ড, এক সেকেন্ড। কি আশ্চর্য, কি আশ্চর্য। আসসালামু আলাইকুম শহীদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এখন বাজে কটা? এখনো ঘরের মধ্যে বসে আছেন? শরীরটা ভালো তো এখন? মাফ করবেন, আপনার গলা আমি চিনতেই পারিনি। হ্যাঁ, মনে তো হচ্ছে এখন শরীরটা অনেকটা ভালো। আমার গলা তো বদলায়নি, আপনার আওয়াজ তো আমি ঠিকই বুঝেছি। দুঃখিত, আমি ভেবেছিলাম যে ঠিকই বলেছেন, আপনার আওয়াজ তো ঠিকই আছে, আমার আওয়াজও ঠিক আছে, তাই না? কেন আপনার আওয়াজ আবার বদলাবে কেন? না মানে এই গলাটা ভারী ভারী, এই ভাঙা ভাঙা মনে হচ্ছে না তো? সেরকম কিছু তো মনে হচ্ছে না। ভালো হচ্ছে না তো? সেরকম কিছু তো মনে হচ্ছে না। ভালো, বাঁচালেন আপনি। বাঁচাবো কেন আমি? ব্যাপার কি বলুন তো? কি জানি, মানে আগের থেকে জানা কি সম্ভব? গলার আওয়াজ হঠাৎ করেই তো বদলে যেতে পারে। আপনার কি ঠান্ডা লাগলো শেষ পর্যন্ত? আশা করি নয়, প্রাণপণে আশা করি। কিন্তু বসুন, দয়া করে বসুন, আরাম করে ওই চেয়ারটাতে বসুন। এখন একটু ঘাবড়ে আছেন নাকি আপনি? মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাথাটা যেন কেমন ধরে আছে, কিন্তু কোনো ভুলও নেই। কোথাও কোনো ধাক্কা পাইনি তো আমি, তাই না? যা দেখছি তাতে তো কোনো ফোলা টোলা নেই। আশা করি ফুলবে না, কখনোই না। কোনো ধাক্কা না খেলে ফুলবে কেন? ধাক্কা না খেতে চাইলে ধাক্কা লাগবে না, তাই না? অবশ্যই, দেখে শুনে চললেই হলো। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলুন তো? কেমন যেন ভয়ে ভয়ে আর অস্থির হয়ে আছেন। না, আধ কপালের অসুখ নাকি আপনার? একটু চুপচাপ শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। আধ কপালি? আধ কপালে টপালের কথা আর বলবেন না আমাকে। আধ কপালে? সেদিনের সব উত্তেজক ঘটনার পর মাথা টাথা ধরা কি আর আশ্চর্য? যা সব হলো, মালিক আমার সবচেয়ে কাছের বন্ধু, চোখের সামনে তাকে বদলে যেতে দেখা অমন হিংস্র হয়ে গেল। জানি জানি, যেন কেমন হেরে গেলেন আপনি, তাই না? ও কথা ভুলে যেতে চেষ্টা করুন। সে কথা মনে না করে যার পাচ্ছি না। ও সব সময় ভাবতো আমাদের কথা, মানুষের দৈনন্দিন জীবনের কথা। ওর যে এমন হবে কে জানতো? ওকে জানি,
গাছ পাথরের জন্মের আগের থেকে, যার যা খুশি হোক, কিন্তু আমার নিজের চেয়ে ওর ওপর যেন বিশ্বাস বেশি ছিল আমার। আর সেই মানুষই আমাকে এমন ধোঁকা। উনি যে বিশেষ করে আপনাকে বোকা বানানোর জন্য এই কাজ করেছেন তা বিশ্বাস করার কোনো কারণ নেই। সেটাই তো সমস্যা। আচ্ছা, ওই অসুখটা আমার যেন না হয় সেটাই তো চিন্তা। সেসব চিন্তা ছেড়ে দিন, এই ব্যাপারটা নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছেন আপনি। মালেক সাহেবের ঘটনাটা সবারই জন্য খাটে না, তাকে দিয়ে সব কিছু বিচার করবেন না। আপনি তো নিজেই বললেন উনি একজন গর্বিত মানুষ ছিলেন। আপনার বন্ধুর সম্বন্ধে এই মন্তব্যে যদি কিছু মনে না করেন, আমার মতে তিনি ছিলেন একটু খাপছাড়া, বেপরোয়া, চঞ্চল মতের মানুষ। একজন ব্যতিক্রমী লোকের ব্যাপার দেখে আর সবাইকে বিচার করবেন না, গড়পড়তা হিসেবটাই ধরা উচিত। না, ভাবছি যে এই অসুখ থেকে আমি কি মুক্ত থাকবো? হাজার হোক, এতে তো মৃত্যুর ভয় নেই। কোনো কোনো অসুখ নাকি ভালোই। ও এমন একটা অসুখ যা চেষ্টা করলে সারানো যায়। দেখবেন ওদেরও সেরে যাবে একসময়। ওদের দেখলে যে মেজাজ বিগড়ে যায় আমার। নার্ভাসনেস ছাড়া এটা কিছু নয়, ঠিক রাগ নয়। ওদের উপর রাগ করে কি হবে? কিন্তু আমি ভাবছি এর শেষ পরিণতিটা কি? কোথায় চলেছি আমরা? এখানে বুকের ভেতরে একটা কিছু ঘটতে থাকে, দমটা যেন বন্ধ হয়ে আসে। অবশ্য একটা প্রতিক্রিয়া হয়, সেটা আশ্চর্য কিছু নয়, কিন্তু বেশি বেশি ভাবছেন আপনি। কোনো রসবোধ নেই আপনার, সেটাই হচ্ছে মুশকিল। নিজেকে একটু আলাদা করে দেখতে পারেন না? জীবনের মজাদার দিকটা একটু দেখবার চেষ্টা করুন। যা ঘটছে সব কিছু দায় যেন আমার, আমি জড়িত। নিজেকে বিচ্ছিন্ন কখনো ভাবতে পারি না আমি। কথা আছে না, অন্যের বিচার করার আগে নিজের দোষ। যা কিছু ঘটছে সব জিনিস নিয়ে যদি চিন্তা করেন তাহলে তার বেঁচে থাকা চলে না। এখানে না হয়ে অন্য কোথাও, অন্য কোনো দেশে যদি ঘটতো ব্যাপারটা, তাহলে খবরের কাগজে পড়তাম, এ নিয়ে নিশ্চিন্তে আলোচনা করতাম, সব দিক থেকে বিশ্লেষণ করে দেখতাম, তারপর অবজেক্টিভ সিদ্ধান্তে পৌঁছতে পারতাম। অধ্যাপক, লেখক, আইনজ্ঞ, বুদ্ধিজীবী, শিল্পী, সাধারণ মানুষ ইত্যাদি নিয়ে হয়তো একটা সেমিনারও করা যেত। জনগণও থাকতো, বেশ মজা হতো। সেটা মজাও পাওয়া যেত, শিক্ষাও হতো। কিন্তু যখন নিজে জড়িয়ে পড়েছেন এর সঙ্গে, একটা প্রচণ্ড বিশ্রী বাস্তবতার মুখোমুখি হঠাৎ করে এসে দাঁড়িয়েছেন, এটা আপনার নিজেরই ব্যাপার মনে করা ছাড়া আর কি উপায় আছে? ধাক্কাটা এমনি যে ঠান্ডা মাথায় নির্বিকার হয়ে আর থাকা সম্ভব নয়। আমি তো অবাক হয়ে গেছি, একেবারে অবাক হয়েছি, কিছুতেই ভুলে থাকতে পারছি না ব্যাপারটা। আমিও অবাক কম হইনি। প্রথমে অবাক হয়েছিলাম বলাই উচিত, এখন একটু একটু করে সহ্য হয়ে আসছে ব্যাপারটা। আপনার স্নায়ু আমার চেয়ে বেশি শক্ত, আপনি ভাগ্যবান। কিন্তু আপনি কি স্বীকার করেন না যে ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক? আর আমি তো বলছি না ব্যাপারটা খুব সুখকর, আর এরূপ একবারও ভাববেন না যে আমি গন্ডারদের পক্ষই সমর্থন। ওরা আবার এসেছে, কোনো আশা নেই, এই ওদেরকে সহ্য করতে পারি না। এরকম করা উচিত হচ্ছে না আমার, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ওরা যেন চেপে আছে আমার মনে। রাত্রে ঘুমোতে পারি না, নিদ্রাহীনতায় ভুগছি, ক্লান্তিতে দিনের বেলাতে মাঝে মাঝে ঢুলুনি আসে শুধু। এক কাজ করুন, ঘুমের বড়ি খেয়ে দেখুন, তাতে কি সমস্যা মিটবে? ঘুমিয়ে পড়লে আরো মুশকিল। স্বপ্নে দেখি ওদেরকে, ভয়ে গলা শুকিয়ে যায়। আরে খুবই সাহায্যে, আদাব। আরে আপনি মিস ডেইজি? শহীদ সাহেব কি নেই? ওর শরীরটা একটু ভালো তো? কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো। মাঝে মাঝে শহীদ সাহেবকে দেখতে আসেন নাকি? কোথায় উনি? ওই যে। একা একা থাকেন তো বেচারি। তাছাড়া ওর শরীরটাও ভালো নেই এখন। আমাদের কারো না কারো সাহায্য করা উচিত ওকে। খুবই বন্ধুসুলভ কাজ আপনার, ভালো। না মানে এই একজন বন্ধু ছাড়া আমি আর কিছুই নই। হৃদয়টা আপনার বেশ নরম। না মানে শুধুমাত্র বন্ধুত্ব, এই আর কি। আরে মিস ডেইজি, অনেক দয়া আপনার, দয়া করে এসেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আপনি কি জানেন মিস ডেইজি যে সেই বুদ্ধিজীবী এখন একটা গন্ডার? হ্যাঁ হ্যাঁ জানি, এখানে আসতে আমি রাস্তায় ওকে দেখলাম। বয়সের হিসেবে বেশ বেশ দৌড়চ্ছেন। আপনার শরীরটা কি একটু ভালো লাগছে শহীদ সাহেব? মাথায় কি যেন একটা যন্ত্রণা এখনো ধরে আছে। কি মুশকিল বলুন তো, কি করি ব্যাপারে? আপনার না বিশ্রাম প্রয়োজন।
আরও কদিন আপনি বিশ্রাম নিন, আর নিজেকে উত্তেজিত হতে দেবেন না। আসুন, কিছু বরং খাওয়া যাক। আমি কিছু খাবার এনেছি সঙ্গে। আপনার অপার দয়া মিস ডেইজি। হ্যাঁ, খুবই দয়া। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। খবির সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন না। একটা জঞ্জাল হতে চাই না আমি। ওসব কি কথা বলছেন? আপনার জানাই আছে যে আপনি আমাদের সঙ্গে খেলে আমরা খুব খুশি হব। না মানে সে কথা নয়, কিন্তু আপনারা বিরক্ত হবেন। অবশ্যই থাকবেন আপনি। আপনি সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে, আপনি তো জানেন। আসলে না, আমার একটু তাড়া আছে, মানে একজনের সঙ্গে দেখা করার কথা। এক্ষুনি যে বললেন হাতে কোনো কাজ নেই। বেশ খুঁজে খুঁজে আনতে হলো এসব। দোকান টোকান তো সবই লণ্ডভণ্ড, ওরা যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। আর বেশিরভাগ দোকানই তো বন্ধ। দোকানে দোকানে সাইনবোর্ড ঝুলছে, পরিবর্তনের জন্যে দোকান বন্ধ। ওদেরকে খেদিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় বন্ধ করে ফেলা উচিত, আর কড়া পাহারায় রাখা দরকার। কাজটা কি অত সোজা হলো? পশু ক্লেশ নিবারণী সমিতি প্রথমেই প্রতিবাদ জানাবে। হ্যাঁ, আর তাছাড়া সবারই নিকট আত্মীয় কিংবা এই বন্ধু বান্ধব আছে ওদের মধ্যে, তাতে কিন্তু খুব অসুবিধে হবে। তাহলে সবাই জড়িয়ে গেছে ব্যাপারটার সঙ্গে। সবাই যেন এক নৌকোর যাত্রী। কিন্তু মানুষ কি করে গন্ডার হয়ে যায় ভাবাই যায় না ব্যাপারটা। মিস ডেইজি, একটু সাহায্য করি আপনাকে? না না, আপনি ব্যস্ত হবেন না। বাসন কোসনগুলো কোথায় আছে আমি তো জানি। এই বাড়িটা উনি ভালো করেই ছিলেন বলে মনে হচ্ছে। খবি সাহেব, তাহলে তিনজনের জন্য খানা লাগাই। আপনি খাচ্ছেন তো আমাদের সঙ্গে? সত্যি সত্যি আপনাদের কোনো অসুবিধে ঘটাতে আমি বললাম তো কোনো অসুবিধে নেই, সত্যি বলছি। অবশ্য আপনি যদি থাকতে না চান, আপনাকে তো জোর করে ধরে রাখা যাবে না। আপনাদেরকে অসন্তুষ্ট করতে চাইনি অবশ্য। ওকে যেতে দেবেন না, ওর যাওয়ার দরকার নেই। উনি থাকলে আমি তো খুব খুশিই হব, কিন্তু মানে ওর ইচ্ছের বিরুদ্ধে কি আমাদের জোর করে? মানে গন্ডারের চেয়ে তো মানুষ শ্রেষ্ঠ। আমি বলিনি শ্রেষ্ঠ নয়, কিন্তু তাই বলে আপনাদের সঙ্গে আমার মতের মিল নেই। ঠিক বুঝছি না, এসব প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। আপনিও একটু দুর্বল হচ্ছেন কবির সাহেব। এই পরিস্থিতি কেটে গেলে কিন্তু পস্তাবেন। পরিস্থিতি যদি কেটে যাই তাহলে চিন্তা কি? আমার মনে একটু দ্বিধা আছে। সুদিনে দুদিনে কর্তৃপক্ষ আর বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকা আমি আমার কর্তব্য বলে মনে করি। আপনার সঙ্গে তো আপনাদের বিয়ে হয়। বিবাহকে আমি অস্বীকার করেছি। একটি ছোট সংসারের চেয়ে বিশ্ব মানবের বৃহৎ সংসার কি আমার পছন্দ বেশি। কবির সাহেব, আপনাকে ছাড়তে কিন্তু আমাদের বেশ কষ্ট হবে। অবশ্য আপনি যখন থাকতে চাচ্ছেন না, আমাদের আর কি বা করার আছে? সেখানেই আপনার ভুল। আপনার কর্তব্য হলো, মানে কোথায় আপনার কর্তব্য তা আপনি দেখতে পাচ্ছেন না। আপনার কর্তব্য ওদেরকে দৃঢ়ভাবে দ্বিধাহীনভাবে বাধা দাও। মনটাকে দ্বিধাহীন রাখবো অবশ্য, বরাবর যেমন দ্বিধাহীন আছি, কিন্তু সমালোচনা করতে হলে ভেতর থেকেই করাই ভালো। ওদেরকে আমি ছাড়বো না, কখনো না, কখনো না। ওর মনটা কিন্তু খুব ভালো, তাই না? অতিরিক্ত ভালো মনটা, অতিরিক্ত ভালো মন আপনার, কিন্তু আপনি একজন মানুষ। মিস ডেইজি, ওকে যেতে দেবেন না। ভুল করছেন উনি, উনি তো মানুষ। কিন্তু আমি কি করব? আমি ফিরে আসুন কবি সাহেব, আপনাকে আমরা চাই। যাবেন না, দোহাই আপনারা যাবেন না, কবি সাহেব যাবেন না। চলে গেল। কিছুই করতে পারলাম না আমরা। উনি একটু দ্বিধা করছিলেন, সে সময় জোর করে ধরে রাখলে পারতেন ওকে। জোর করে? কিন্তু আমার ঠিক সাহস হলো না। আপনি জোর করতে পারতেন ওকে। জোর করে বললেই উনি তো আপনাকে ভালোবাসেন, তাই না? কই, কোনোদিন তো সে কথা পরিষ্কার করে বলেননি। সবাই জানতো সে কথা। একটা ব্যর্থ প্রেম থেকেই করছেন এই কাজটা। একটু লাজুক মানুষ। আপনার মনে একটা গভীর দাগ কাটবার জন্যেই এই মারাত্মক ব্যাপারটা তাকে ফিরিয়ে আনতে যাবেন না আপনি? না না, তাহলে আর এখানে এসেছি কি করতে? রাস্তার যেদিকে তাকান ওরা আর ওরা। আপনি কিন্তু ভুল করলেন মিস ডেইজি। একজন মানুষকেও আমি দেখছি না, গোটা রাস্তা জুড়ে শুধু ওরা
তোমার তোমার মানে আপনার তো খারাপ লাগছে না ডেইজি? কোনো দুঃখ লাগছে না? না না, কই না তো। তোমাকে অনেক আনন্দ দিতে চাই আমি ডেইজি। ডেইজি, আমি তোমাকে আমি আমি তোমাকে ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না ডেইজি। জানালাটা বন্ধ করে দাও লক্ষ্মীটি। যা শব্দ আসছে, তাছাড়া ভীষণ ধুলো উঠছে, সব কিছু নোংরা হয়ে যাবে। ঠিকই বলেছ। আমরা দুজন একসঙ্গে থাকলে আমার কোনো ভয় লাগে না, যেখানে যা খুশি ঘটুক না। কি জানো ডেইজি, আমি ভাবতেই পারিনি যে কোনোদিন ভালোবাসা সম্ভব হবে, মানে তোমাকে। এবারে বুঝলে তো, সব কিছুই সম্ভব। তোমাকে সুখী করতে ইচ্ছে করে এত। আমাকে নিয়ে তুমি খুশি হবে কি? কেন হব না? তুমি সুখী হলে আমিও সুখী। তবে তুমি বলছো কিচ্ছুতেই ভয় নেই তোমার, কিন্তু সব কিছুতেই তো তোমার একটা ভয়। আচ্ছা আচ্ছা, বলো আমাদের আর কি হবে? আমার আমার ময়না, ও আমার আমার সোনা, স্বপ্নেও ভাবিনি এত টান লুকিয়ে আছে তোমার জন্য আমার। শোনো, এই সময় উত্তেজিত হলে চলবে না। তুমি নিজের উপর বিশ্বাস নিয়ে। আছে আছে। ছাড়ো ছাড়ো তো, এখন বড্ড ক্লান্ত আমি। তুমি একটু বিশ্রাম নাও। বসো তো, বসো বসো, এই চেয়ারটাতে একটু বসো। এখন এখন দেখা যায় কবির সাহেবের সঙ্গে খবির সাহেবের তর্কাতর্কির কোনো কারণই ছিল না। শোনো, ওদেরকে নিয়ে এখন আর কিছু ভেবো না। তোমার সঙ্গে আমি তো রয়েছি। অন্যদের ব্যাপারে নাক গলানো এখন তোমার একটু উচিত হবে না। কিন্তু কিন্তু তুমি তো আমার জীবনে এসে, মানে তোমার তো জানা আছে কি করে আমাকে ঠান্ডা, মানে তোমাকে ভালো লাগে ডেইজি, মানে বড়ই পছন্দ করি। আমাকে আরো একটু বেশি জানলে হয়তো আর ও কথা বলবে না। যতই দেখছি তোমাকে আমার বেশি করে ভালো লাগছে। কি সুন্দর যে তুমি, কত সুন্দর, বিশেষ করে ওদের তুলনায়। হয়তো মনে করছো সেটা এমন কিছু ভালো কথা হলো না, কিন্তু ওদেরকে দেখতে দেখতে তোমাকে দেখে কত যে ভালো লাগে। আচ্ছা, তোমার মাথার ব্যথাটা এখন কেমন? অনেক ভালো শোনা মনে হয়। তাহলে এসো, খুলে ফেলি তোমার কপালের ব্যান্ডেজটা। তোমাকে ঠিক মানায় না। হাত দিও না ওটাতে। কি যে বলো, এসো তো, এসো আমি খুলে ফেলি। ভয় হচ্ছে বুঝি ওটার নিচে কিছু আছে। সব সময় কেমন যেন একটা ভয় তোমার মনে, যেন ভয়ঙ্কর একটা কিছু ঘটতে যাচ্ছে। কিচ্ছু নেই বাবা, ওখানে হাত দিয়ে দেখো, একটা বাচ্চার কপালের মতো নরম আর মসৃণ তোমার কপাল। ঠিকই ধরেছো, আমার সব মানসিক জটিলতা যেন কাটিয়ে দিচ্ছ তুমি। তোমাকে ছাড়া কি হতো আমার। ঠিক আছে, আর কোনো দিন একা ছাড়বো না তোমাকে। তুমি কাছে থাকলে কোনো ভয় থাকে না আমার। ভয়কে ভিড়তেই দেবো না তোমার কাছে। দুজনে মিলে কত বইটই পড়বো, চালাক চতুর হয়ে উঠবো আমি। লোকজন না থাকলে দুজনে মিলে অনেক দূর পর্যন্ত হেঁটে বেড়াবো। হ্যাঁ, বুড়িগঙ্গার ধার দিয়ে, রমনার মাঠে, হয়তো চিড়িয়াখানায়। বেশ সাহসী আর শক্তিশালী হব আমি। কোনো বিপদ ঘেঁষতে দেবো না তোমার কাছে। আমাকে আর বাঁচাতে হবে না বোকাটা, কারো তো কোনো ক্ষতি করছি না আমরা, আর কে বা চাইছে আমাদের ক্ষতি করতে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই। তুমিও ভালো, আমিও ভালো, ঠিক। তাহলে বেঁচে থাকবার অধিকার আমাদের আছে, এমনকি সবকিছু সত্ত্বেও সুখী হওয়ার চেষ্টা করা আমাদের কর্তব্য। অপরাধ বোধ একটা বাজে রোগ, বুঝলে, একেবারে নোংরা। মন থেকে এই রোগের জন্ম হয়। কে আবার ডাকছে? হয়তো রহমান সাহেব কি কবির সাহেব, না হয় মালিক কিংবা খবির সাহেব হয়তো চান যে ওরা মানে আবার ভেবে দেখছেন ব্যাপারটা। কর্তৃপক্ষ হয়তো কোনো একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এখন। যা করতে যাচ্ছেন তারা, সে ব্যাপারে হয়তো কোনো সাহায্য চান আমাদের। খুব একটা আশ্চর্যের ব্যাপার হবে সেটা। তাহলে নিশ্চয়ই এটা কর্তৃপক্ষ। বিশ্বাস করো, ওই আওয়াজ শুনে আমি বুঝেছি, একটানা লম্বা একটা আওয়াজ। ওদের আবেদন তো অপেক্ষা করতে পারি না আমি। নিশ্চয়ই ওরা। আচ্ছা, খন্ডারের চিৎকার শোনো শোনো। হচ্ছেটা কি? মস্করা করছে আমাদের সঙ্গে, নোংরা একটা মস্করা। দেখলে তো, তোমাকে তো বললামই একটু আগে। এমন কথা তুমি কিছু বলনি আমাকে। আমি তো জানতামই এমন হবে, যা বলেছি ঠিক তেমনি। কিচ্ছু বলনি তুমি, সে ক্ষমতাই নেই তোমার। ঘটনা ঘটে যাওয়ার পরে তুমি ভবিষ্যৎবাণী করতে ওস্তাদ। কিচ্ছু করার সাহস নেই তোমার। আর
আরে কি বলছো তুমি? সব কিছু থেকে আমাকে বাঁচাবে মানে? এসো রেডিও খুলে খবর শুনি। ওই ভালো, অবস্থা কেমন দাঁড়ালো শোনা যাক। অবস্থা তো ক্রমে খারাপের দিকে যাচ্ছে। সত্যি বলছে আমার একদম ভালো লাগছে না। শান্ত হও, একটু শান্ত থাকো। কোথাও কেউ আর বাকি নেই। আমরা শুধু একা, দুজনে একা। তুমি তো তাই চেয়েছিলে। আমি না, তুমি চেয়েছিলে। না আমি না, তুমি চেয়েছিলে। তুমি ভয় পেও না লক্ষ্মীটি, আমরা তো একসঙ্গে। তুমি সুখী, সুখী না? তোমার কাছে আমি আছি, এই তো যথেষ্ট, তাই না? ভয়ের যা কিছু সব তাড়িয়ে দেবো। আমাদের কিছু দোষ আছে। ও নিয়ে আর ভেবো না ময়না, মন খারাপ করতে থাকা উচিত না আমাদের। নিজেকে দোষী মনে করা বিপজ্জনক। আমাদের জীবন, আমাদের সুখী হতে চেষ্টা করবে। সুখী হওয়ার অধিকার আছে আমাদের। তারা হিংসে করবে না, আমরাও কোনো ক্ষতি করবো না কারো। শান্তিতে থাকতে দেবে আমাদেরকে। শান্ত হয়ে থাকো আর আরাম করো। এসো এসো এসো, এখানে হেলান দিয়ে বসো। একটু শরবত করে দিই তোমাকে, ভালো লাগবে। না না না, আমার মাথাটা খুব ধরেছে। ওরা সব গেছে পাগল হয়ে, পৃথিবীটাই রুগ্ন, ওরা সবাই ভুগছে রোগে। ওদের রোগ সারানো কি আমাদের কাজ? একই বাড়িতে পাশাপাশি তাহলে কি করে থাকবো আমরা? মাথা ঠান্ডা করে চলতে হবে আমাদের, নিজেদেরকে উপযোগী করে নিতে হবে, তাল মিলিয়ে চলতে হবে ওদের সঙ্গে। ওরা আমাদের ভাষাই তো বুঝবে না। বুঝতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। তুমি কি বুঝেছো ওদের ভাষা? হ্যাঁ, এখনো না, কিন্তু ওদের মনটা কিভাবে কাজ করে তা তো বুঝতে হবে। ওদের ভাষাটা না শিখলে। ভাষাই নেই কিছু। শোনো শোনো, ওটা কি কোনো একটা ভাষা হলো? কি করে জানলে? তুমি কি একজন যাকে বলে বহু ভাষাভাষী? আচ্ছা, পরে কথা হবে এই বিষয়ে, এখন এসো এসো, কিছু খাওয়া যাবে। না, কোনো খিদে নেই আমার। যত সব বিশ্রী ব্যাপার ঘটছে, অসহ্য অসহ্য। কিন্তু তোমার না সহ্য শক্তি বেশি? এইসব ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়লে কি চলবে? তোমার ওই সাহসী স্বভাবের জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ওই কথাটাই তো তুমি একটু আগে বললে। তুমি তো বিশ্বাস করো আমার ভালোবাসা? নিশ্চয়ই, নিঃসন্দেহে। আমি কত যে তোমাকে একই কথা বারবার বলা তোমার। ডেজি আমার, শোনো শোনো কথাটা ভালো করে। আমাদের করণীয় একটা কিছু অবশ্যই আছে। আমাদের ছেলে পেলে হবে, তাদের আবার হবে পুত্র কন্যা। অবশ্য সময় লাগবে তাতে, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে একটা নতুন মানব জাতির নবজন্ম তো দিতে পারবো। মানব জাতির নবজন্ম? আমাদের আগেও তো তা ঘটেছে। সে বহুকাল আগে, আদম আর হাওয়া। ওদের সাহস ছিল, আমাদেরও সাহস থাকবে। অতটা দরকারও হবে না। সময় আর ধৈর্য দিলে আপনা আপনি একদিন। কি দরকার তাতে? নিশ্চয়ই পারবো, একটু সাহস থাকলেই। ছেলে মেয়ে আমি চাই না, ওসব বাজে ঝামেলা, বিরক্তিকর। তুমি না করলে এই পৃথিবীকে আমরা বাঁচাবো কি করে? বাঁচানোর কষ্ট নেব কেন? কি যে বলো, আমার জন্য করো ডেইজি শোনা, এসো বাঁচাই পৃথিবীটাকে। ভেবে দেখলে বাঁচানো দরকার বোধহয় আমাদের নিজেদেরকে। বোধহয় আমরাই কেমন অস্বাভাবিক। মানে কি যেন হয়েছে তোমার ডেইজি? একটু জ্বর ভাব নয় তো? আমাদের দুজনের মতন আর কেউ কোথাও নেই, তাই না? ওসব কথা বলো না ডেইজি, লক্ষ্মীটি। ওরাই আসল মানুষ, কত সুখ ওদের মুখে, ওরা যা তাতেই খুশি। আমাদের মাথা খারাপ করে তো মনে হচ্ছে না, কিন্তু খুব স্বাভাবিক দেখাচ্ছে। ওরা যা করেছে আমার মনে হয় ঠিকই করেছে। বিশ্বাস করো ডেইজি, আমরা যা করছি তাই উচিত কাজ। বলছি তোমাকে। সেটা খুব দাম্ভিকের মতো কথা হলো। তুমি ঠিকই জানো আমি সত্যি কথাই বলছি। পরম সত্যি বলে কোনো কথা নেই, পৃথিবীটাই সত্যি, তুমি আর আমি নই। আমি সত্যি ডেইজি, তার প্রমাণ হলো যে আমি তোমাকে যা বলছি তা তুমি ঠিকই বুঝতে পারছো। তাতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে একটা মানুষের পক্ষে একটা মেয়েকে যত ভালোবাসা সম্ভব, তোমাকে আমি ততটাই ভালো। অদ্ভুত এক যুক্তি। তোমাকে আর বুঝতে পারছি না ডেইজি, কি বলছো মানে? তাই তুমি জানো না, আমাদের ইয়ের কথা ভাবো, আমাদের ভালোবাসা। যাকে তুমি ভালোবাসা বলছো তা শুনে একটু লজ্জা হচ্ছে আমার। একটা মিনমিনি ভাব, পুরুষদের একটা দুর্বলতা, মেয়েদেরও। এই যে সব জন্তুগুলো ঘুরছে আমাদের আশেপাশে, ওদের প্রাণের উত্তাপ আর প্রচন্ড শক্তির তুলনায় ও জিনিসটা কিছুই নয়। প্রাণ শক্তি, কিছু শক্তি দেখতে চাও তাই না?
একটু শক্তি দেখাচ্ছি তোমাকে। তুমি এমন করবে আমি আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাকে আমাকে মাফ করো সোনা, মাফ করে দাও। খুব দুঃখিত, আমি এতটা করতে চাইনি আমি। কিন্তু কি যে হলো, আমার যেন কোনো হুঁশ রইল না। কারণটা হলো এই যে তোমার আর বলার কিছু নেই, কিচ্ছু নেই। 5 মিনিটের মধ্যেই যেন 25 বছরের এক দাম্পত্য জীবন কাটলো আমাদের। আমার দুঃখ হয় তোমার শুনে। আমি বুঝেছি, আমি সব কিছু বুঝেছি। বোধহয় ঠিকই বলেছো যে আমার আমার যুক্তি সব ফুরিয়ে গেছে। ভাবছো ভাবছো যুক্তিগুলো আমার চাইতে বড়, আমাদের চাইতো। বোধহয় তাই ঠিক। তাই তো, সত্যি তো। তাই যাই হোক, এই আমি প্রতিজ্ঞা করছি তোমার সামনে, আমি হার মানব না, কখনোই না। ঠিক আছে জাদু, আমি আমি তোমার পাশে দাঁড়াবো। আমি আমি শেষ পর্যন্ত আমি বাধা দেব। পারবে তো শেষ পর্যন্ত? হ্যাঁ, কথা রইল, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। ওই শোনো, ওই যে ওরা গান ধরেছে। ওটা গান নয়, ওদের হুঙ্কার। না না, ওরা গান গাইছে। আমি বলছি হুঙ্কার দিচ্ছে। পাগল হলে নাকি তুমি? ওরা গান গাইছে। আমার গানের গান তাহলে ভালো নয় বলতে হবে। গানের অ আ ক খ তুমি কিচ্ছুই জানো না। ওই শোনো, ওই শোনো, ওরা কেমন খেলাধুলো করছে, কেমন নাচছে। ওটাকে নাচা বলছো? ওদের মতো করে নাচছে। আহা, বুঝতে পারছো না কেন? জঘন্য গাগুলো। ওদের সম্পর্কে খারাপ কথা বলা তোমার উচিত নয়। খুব খুব খারাপ লাগে আমার। দুঃখিত, ওদের ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হওয়া ঠিক নয়। যেন যেন সুন্দর সব দেব শিশু। একটু বেশি বলা হয়ে যাচ্ছে ডেইজি, ভালো করে দেখো ওদের দিকে। তুমি তুমি ওদেরকে হিংসা করছো কেন? এখন বোঝাই যাচ্ছে আমাদের দুজনের মত একেবারে উল্টো। এ নিয়ে আলোচনা করে লাভ নেই। অসভ্যের মতো কথা বলো না, বোকার মতো কথা বলো না। না না, আর আমাদের দুজনের একসঙ্গে থাকা সম্ভব নয়। একদম বাজে লোক তুমি। তুমি তুমি একটা যাচ্ছে, তাই একেবারে যাচ্ছে। মানুষ দেখতে খুব খারাপ নয় জানো। আমি আমি নিজে অবশ্য খুব রূপবান নই, বিশ্বাস করো ডেইজি। ডেইজি কোথায় গেলে? ডেইজি, মস্করা করো না ডেইজি। ডেইজি, না না, ফিরবো না। ফিরে এসো, ফিরে এসো লক্ষ্মী। এখনো খাওয়া হয়নি তোমার। আমাকে একা ফেলে যেও না। আমি ওদের মাঝে চলে যাচ্ছি। প্রতিজ্ঞা করেছো ডেইজি। ডেইজি, অবশ্য বোঝাই যাচ্ছিল যে আমাদের মতের মিল হচ্ছিল না, ঘর ভেঙে যাচ্ছিল, ঠিক ঠিক চলছিল না। কিন্তু কিন্তু কোনো ব্যাখ্যা না দিয়ে ওর চলে যাওয়া উচিত হলো না, কোনো খবর দিয়ে গেল না। এরকম ব্যবহার কি উচিত হলো? বড্ড একা পড়ে গেলাম। আমাকে পাচ্ছ না বাছা ধনরা, তোমাদের দলে ভিড়ছি না আমি। বুঝি না বুঝি আমি তোমাদের মতলব। যেমন আছো তেমনি থাকবো। আমি তো মানুষ, একটা মানুষ। ব্যাপারটা গোলমেলে। আমার দোষেই কেউ চলে গেল। আমি ছিলাম ওর সব। কি হবে এখন ওর? আর একটা মানুষকে নিয়ে ভাবনা বাড়লো এখন আমার। খালি মনে হচ্ছে বিপদ হবে ওর। কে আমাকে একটু সাহায্য করবে ওকে খুঁজে পেতে? কেউ তো বাকি নেই। ওদের বিকট আওয়াজ আর সহ্য হচ্ছে না, কানে তুলো দেবো এবারে। একমাত্র উপায় হলো ওদেরকে বোঝানো। কিন্তু কি বোঝানো? সমস্যা হচ্ছে এই পরিবর্তনের দিক কি ঘোরানো যায়? সত্যি ঘোরানো সম্ভব? হারকিউলিসের মতো শক্তিশালী হতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। তাছাড়া ওদেরকে বোঝাতে হলে ওদের সঙ্গে কথা বলতে হবে, আর কথা বলতে হলে ওদের ভাষাও শিখতে হবে, কিংবা ওদেরকে জানতে হবে আমার ভাষা। আমার ভাষাটা কি? বাংলা বলছি। হ্যাঁ হ্যাঁ, বাংলাই তো। কিন্তু বাংলা ভাষাটা কাকে বলে? যদি ইচ্ছে করি এটাকে বাংলা ভাষা বলতে পারি, কে বলবে এটা বাংলা ভাষা নয়? আমি একাই এই ভাষায় বলছি। কিন্তু কি বলছি তাকে নিজেই জানি, ঠিক জানি। আর ডেইজি যা বলে গেল, যদি তাই সত্যি হয়,
ওরাই আসলে ঠিক। মানুষ তো দেখতে খারাপ নয়, একেবারেই খারাপ নয়। এখন এখন আমি এক ব্যতিক্রমে দেশে, যারা নিজের ব্যক্তিত্বকে নিয়ে টিকে থাকতে চায় তাদের অবস্থায় শেষতক হয় এরকম দুঃখজনক। ওদের ওদের সবার সঙ্গে লড়াই দেব, ওদের মুখোমুখি দাঁড়াবো। আমি দাঁড়াবই। সকলের মধ্যে মানুষ হইলাম আমি একাই, আর তাই থাকবো শেষ পর্যন্ত। হার আমি মানব না। গন্ডার নাটকের অভিনয় শুনলেন। মূল রচনা ইভান আয়োনেস্কো, নাট্যরূপ ডক্টর জহুরুল হক। বিভিন্ন চরিত্রে ছিলেন মালেক এস এ আবুল হায়াত, খবির জিয়াউল হুদা উজ্জ্বল, কবির ফখরুল হাসান বৈরাগী, রহমান মাসুদ আলী খান, গৃহিণী সুমিতা দেবী, মিসেস করিম রেখা আহমেদ। অন্যান্য চরিত্রে জিয়াউল হাসান কিসলু, এস এম আক্তার, কাজী গোলাম আক্তার, সেলিমা মোখলেস শিল্পী। শহীদ ও ডেইজির ভূমিকায় আসাদুজ্জামান নূর এবং লাকি ইনাম। শব্দগ্রহণে মাহমুদুল আলম। শব্দ সংযোজনা এবং সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর ইনামুল হক।